ইন্টারনেট অডিও কেউ তো নাই, শুধু তুমি হোস্ট আর তুমি আছো দেখা যায়। কোথায় চাপ দিয়ে দেখতে হয়? এই যে তাহলে কি আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর তাহমিদুর রহমান। আমি আজকে আপনাদের সাথে রেসিডেন্সিতে কিভাবে প্রিপারেশন নেবেন এটা নিয়ে কিছু কথা শেয়ার করার জন্য এসেছি। আমি ঢাকা মেডিকেলের 2008-9 সেশনের স্টুডেন্ট K66। আমি 2017-এ এমডি রেসিডেন্সি কোর্সে চান্স পেয়েছিলাম। এখন এমডি ফেজ বিতে আছি চিটাং মেডিকেল কলেজে। আমি এমআরসিপি কমপ্লিট করেছি, এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করেছি এবং বিসিএস পোস্টেড। তো যাই হোক, পরিচয় পর্ব এটুকুই। আজকে আপনাদেরকে আমি সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে রেসিডেন্সিতে কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে পড়া শুরু করবেন, কি পড়তে হয় কি পড়তে হবে না, এগুলো নিয়ে অল্প কিছু ডিসকাশন করব, শর্ট ডিসকাশন, আপনাদের বেশি সময় নষ্ট করব না। তো শুরু করছি। প্রথমত এটা মেইনলি প্রিপারেশন গাইডলাইন। আমি আজকে মোস্টলি ফার্মাকোলজির উপর ফোকাস করার চেষ্টা করব। এখন রেসিডেন্সিতে প্রথম যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে, রেসিডেন্সি আমরা পরীক্ষা দিব আগামী নভেম্বরে ইনশাল্লাহ। আমাদের ভর্তি অ্যারাউন্ড নেক্সট মার্চে। অনেকের কাছে মনে হতে পারে অনেক সময় বাকি, অনেক টাইম বাকি আছে, আস্তে ধীরে পড়ি, অন্য কিছু চিন্তা করি, অন্যদিকে চেষ্টা করি, পরে না হয় রেসিডেন্সির কথা চিন্তা করব। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে রেসিডেন্সি প্রথম কথা যেটা, সেটা হলো যে ইটস এ ম্যারাথন, নট এ স্প্রিন্ট। আপনি হঠাৎ করে অনেকটুকু পড়ে রেসিডেন্সিতে চান্স পাওয়া কঠিন। আপনার একসাথে আস্তে আস্তে করে ডেইলি 3 ঘন্টা 4 ঘন্টা করে পড়ে এই 9 মাস 10 মাস যদি আপনি পরিশ্রম দেন, সেক্ষেত্রেই আপনার রেসিডেন্সিতে চান্স পাওয়ার সুযোগ সবচেয়ে বেশি। আদারওয়াইজ যেটা হবে যে আপনি পরীক্ষার 1-2 মাস আগে যখন রেসিডেন্সি দেওয়ার সিদ্ধান্ত নেবেন, তখন মনে হবে যে না, এত কম প্রিপারেশনে আমি আমার পছন্দসই সাবজেক্টটা কি আসলে পাবো, এই সাবজেক্টটার হয়তো কম্পিটিশন অনেক বেশি, হয়তো পাবো না, এগুলা চিন্তা মাথায় আসবে তখন। এসব চিন্তা মাথায় আসবে তখন। সো এসব চিন্তা যাতে মাথায় না আসে, সেটার জন্য এখন থেকেই শুরু করতে হবে। আপনি এটা ম্যারাথন হিসাবে যদি নেন, তাহলেই একমাত্র আপনি আপনার পছন্দসই সাবজেক্টটা পেতে পারেন। এবং এখানে যেহেতু নির্দিষ্ট লিমিটেড নাম্বার অফ সিটস, আপনি যদি অন্যদের চেয়ে ভালো প্রিপারেশন না নেন, সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো এই কথা মাথায় রেখে রেসিডেন্সি প্রিপারেশন শুরু করতে হবে, আজকে থেকেই শুরু করতে হবে। এমনভাবে শুরু করতে হবে যাতে আগামী আগস্ট সেপ্টেম্বরের দিকে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, তখন আপনার মাথায় থাকে যে না, আমি যেটা আমার পছন্দ
যেই টপিকসটা আমার পছন্দ আমি ওই সাবজেক্টে রেসিডেন্সিতে জয়েন করব, ওই সাবজেক্টটাই আমি পাবো, এরকম কনফিডেন্স আসবে যদি আপনি আজকে থেকেই প্রিপারেশন শুরু করেন। সরি। আচ্ছা, তাহলে রেসিডেন্সিতে আমাদের প্রধানত যেসব সাবজেক্ট কভার করতে হবে দেখতেই পাচ্ছেন, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্যাথো, ফার্মা, কিছুটা কমমেড, কিছুটা ফরেনসিক আসে, খুবই কম। এছাড়া ফ্যাকাল্টি কোশ্চেন, যে ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবে ওই ফ্যাকাল্টির কোশ্চেন, মেডিসিন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিলে মেডিসিন ফ্যাকাল্টির কোশ্চেন, সার্জারিতে হলে সার্জারি, গাইনি, অপস, পেডি অ্যাজ অ্যাকর্ডিংলি। কিন্তু এখন আপনারা বুঝতেই পারতেছেন এই টপিকসগুলা আমরা 5 বছর এমবিবিএস লাইফে পড়েছি। সো টোটালটাকে রিভিশন দিতে যে টোটালটাকে রিভিশন দেওয়া যে 2-3 মাসের মধ্যে পসিবল নয়, এটা আশা করি আপনারা সবাই ভালোই বুঝতে পারছেন। এই কারণেই প্রিপারেশনটা লং প্রিপারেশন হতে হবে, আদারওয়াইজ কনফিডেন্স লেভেল খুবই কম থাকবে। আচ্ছা, তাহলে প্রধান কিভাবে আমরা শুরু করব, রেসিডেন্সির জন্য কিভাবে আমরা প্রিপারেশনটা শুরু করব? প্রথম কাজ সেটা আপনি কোথাও কোচিং করেন না করেন, আপনাকে যেই কাজটা প্রথমেই করতে হবে, প্রিভিয়াস 10 বছরের রেসিডেন্সি এবং ডিপ্লোমা কোয়েশ্চেন সলভ করে একদম স্ট্রেট মুখস্থ থাকা লাগবে। এবং প্রিভিয়াস 10 বছরের রেসিডেন্সি কোয়েশ্চেন মানে হলো 9 বছরের 1800 রেসিডেন্সির 9 বছরের 1800 কোয়েশ্চেন, গত বছরের 100 কোয়েশ্চেন, 1900 কোয়েশ্চেন এবং ডিপ্লোমার 1000 কোয়েশ্চেন। তার মানে অলমোস্ট 2900 কোয়েশ্চেন আপনাকে ক্লিন কাট সলভ করে পুরাটা মুখস্থ করে রাখতে হবে। বুঝতেই পারছেন এটা এত সহজ কোনো কাজ নয়। একটা প্রপার গাইডবুক ফলো করতে হবে। রিড অ্যান্ড রিমেম্বার দ্য ফ্রিকুয়েন্টলি অ্যাপিয়ার টপিকস ইন দ্য এক্সাম থরলি। আপনি যখন কোয়েশ্চেন সলভ করতে যাবেন তখন দেখবেন যে কিছু কিছু টপিক বারবার রিপিট হয়। এই রিপিট টপিকসগুলো সম্পর্কে আপনার ওভারঅল 100% আইডিয়া থাকা লাগবে, এবং আইডিয়া থেকে আপনি ওটা যাতে যে কোনো সময় ওটা রিপ্রোডিউস করতে পারেন, পরীক্ষায় হঠাৎ করে চলে আসলে যাতে আপনার মনে না হয় যে এই জিনিসটা তো আমি ভুলে গেছি, এরকম হইতে পারবে না। ফ্রিকুয়েন্টলি অ্যাপিয়ার টপিকগুলো 100% মনে রাখতে হবে, সবসময় পারতে হবে, পরীক্ষার হলে অবশ্যই পারতে হবে। আচ্ছা, try to have a clear concept and at least a minimum knowledge about rare disease. এটার মানে হলো যে আপনি তো ইম্পর্টেন্ট টপিকসগুলো একদম 100% পারলেন, তারপরে আপনার বেসিক ক্লিয়ার থাকা লাগবে। আপনি কোনো একটা ডিজিজ পড়লেন, এটা কেন হচ্ছে, এটার পরে ওটা কেন হয়, এই ইনভেস্টিগেশনটা আমরা কেন করি, এই ট্রিটমেন্টগুলো আমরা কেন দিই, এই সম্পর্কে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। আচ্ছা, এবং ওভারঅল আপনার প্রত্যেকটা টপিকস থেকে একদম মিনিমাম একটা নলেজ থাকা লাগবে, যাতে পরীক্ষায় রেয়ারলি যদি রেয়ার কোশ্চেন, রেয়ার ডিজিজ চলে আসে, ওই ডিজিজগুলো সম্পর্কে যাতে 5টা স্টেপের মধ্যে 2-1টা হলেও আমরা দেখাতে পারি। আর আমরা জানি যে 2-1টা যদি আমাদের আইডিয়া মতো হয়ে জানা যায়, ট্রু আর ফলস আমরা জানি, বাকিগুলো আমরা অপোজিট ভাবে দিয়ে দিলে মার্ক ম্যাক্সিমামটা চলে আসার সম্ভাবনা খুব বেশি। রেসিডেন্সিতে ইয়েস কিছু নেগেটিভ মার্কিং আছে, বাট সেটা ভেরি পুয়ার। আপনারাও 100% দাগায় আসতে হবে। রেসিডেন্সিতে নেগেটিভ মার্ক আছে, কিন্তু সেটার পরিমাণ খুবই খুবই নগণ্য, 25%। আপনি যদি পারেন 100% আপনি দাগায় আসতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, রিভিশন, রিভিশন অ্যান্ড রিভিশন। যা পড়েছেন বারবার রিভিশন দিতে হবে, প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, ক্লিন কাট। আচ্ছা, তাহলে পরের স্লাইডে চলে আসছি। এখন আজকে আমার মেইন টপিক ফার্মাকোলজি সম্পর্কে। ফার্মাকোলজিতে যেটা সুবিধা আছে এবং যেটা অসুবিধাও আছে, সেটা হলো যে মোস্ট অফ দ্য ফার্মাকোলজির কোয়েশ্চেন ইউজুয়ালি রেসিডেন্সিতে 200 কোয়েশ্চেনের মধ্যে অ্যারাউন্ড 25 কোয়েশ্চেন ফার্মাকোলজি থেকে আসে। এট হাইয়েস্ট 30 পর্যন্ত যেতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি 25 কোয়েশ্চেন ফার্মাকোলজি থেকে আসে, এবং সেগুলা 70 to 80% প্রিভিয়াস এক্সামের টপিক থেকে
ডাইরেক্টলি স্টেম সহ কমন পড়তে পারে, অথবা কমন শুধুমাত্র টপিকটা কমন পড়তে পারে, হিউজ অ্যামাউন্ট। এবং আপনি যদি আজকে থেকে প্রিপারেশন শুরু করেন, আপনার ওই 70 থেকে 80%-এর 1%ও মিস যাবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। ওই পুরোটা আপনি পারেন, তার মানে আপনি 25টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন একদম শিওরলি পেরে গেছেন। বাকি 5টা কোশ্চেনের জন্য আমাদেরকে ওভারঅল আরো কিছু পড়ালেখা করতে হবে, সেগুলো আমরা আশা করি এই 9-10 মাস পড়ার পরে বাকিটাও আমরা পারবো। এবং আমি একটা কথা সবসময় বলি যে রেসিডেন্সিতে নাম্বারগুলো অ্যাকচুয়ালি ভ্যারি করে হলো যে অ্যানাটমি, ফিজিওলজি এন্ড ফ্যাকাল্টি কোশ্চেন। প্যাথোলজি ক্ষেত্রে কিছু কিছুগুলা যেহেতু ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলা বেশি আসে, এটা সবাই পারে। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি এন্ড বায়োকেমিস্ট্রি, এগুলো যেহেতু কোশ্চেন রিপিট হয়, এটা সবাই পারে। সো আপনি যদি যেটা সবাই পারে সেটাই না পারেন, তাহলে আপনি অ্যানাটমি, ফিজিওলজি বা প্যাথোলজি, ফ্যাকাল্টি কোশ্চেন পেরে তেমন একটা লাভ নাই, কারণ আপনি আসল জায়গা থেকে আপনার মার্ক কমে আসবে। সো এই তিনটা সিস্টেম, এই তিনটা সাবজেক্ট থেকে আপনার কোনো কিছু মিস হইতে পারবে না। এই কারণে সবসময় একটা কথা আমি বলি, anatomy, physiology and medicine বা faculty questions may be game changer, but if you cannot answer, you cannot correct the pharmacology, biochemistry and microbiology question, you are not even in the game. So আপনি যদি গেমে নাই থাকেন, আপনি গেম চেঞ্জ করবেন কি দিয়ে? সো এগুলো আমাদেরকে অবশ্যই পারতে হবে। ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি এগুলো বারবার রিপিট যেহেতু হয়, এই কোশ্চেনগুলো আমাদেরকে একদম 100% আমাদের পারা লাগবে। আচ্ছা, need clear conception regarding general and autonomic pharmacology and perfect memorization from systemic pharmacology. আমরা দেখব, আমরা যখন পড়তে বসবো তখন দেখব যে অটোনমিক এবং জেনারেল ফার্মাকোলজিতে অনেক কিছু বোঝার আছে। এই জিনিসগুলো যদি আমরা প্রপারলি বুঝি, তাহলে আনসার করা খুবই সহজ। কনসেপশন যদি ক্লিয়ার থাকে, আপনার মুখস্থ করার কোনো দরকার নেই। কন্ট্রারি সিস্টেমিক ফার্মাকোলজি থেকে আপনাকে অনেক ড্রাগের নাম মুখস্থ রাখতে হবে, মেকানিজম অফ অ্যাকশন মুখস্থ রাখতে হবে, সাইড ইফেক্ট মুখস্থ রাখতে হবে, কন্ট্রা ইন্ডিকেশন মুখস্থ রাখতে হবে, অনেক কিছু মুখস্থ রাখতে হবে। এবং মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন যে ওগুলো আপনি কনসেপশন দিয়ে মিলাইতে পারতেছেন না, ওগুলো জাস্ট মুখস্থই রাখা লাগবে। এবং মুখস্থ রাখতে না পারলে সেটা পরীক্ষার হলে গিয়েও আপনি প্রডিউস করতে পারবেন না। সো পারফেক্ট মেমোরাইজেশন ইজ এসেনশিয়াল ফর সিস্টেমিক ফার্মাকোলজি। সো এই মেমোরাইজেশন করা তো এত সহজ নয়। দ্যাট ইজ দ্য রিজন হোয়াই ইউ নিড টিপস, ট্রিক্স অ্যান্ড নেমোনিক্স। ইউ নিড টিপস, ট্রিক্স অ্যান্ড নেমোনিক্স। আপনি যদি সবকিছু স্ট্রেট মুখস্থ হতে চান, এটা পসিবল না, এটা কোনো মানুষের পক্ষে পসিবল না যে ফার্মাকোলজি সবকিছু নিট অ্যান্ড ক্লিন ভাবে মুখস্থ করে যাবে। কিছু টিপস লাগবে, কিছু ট্রিক্স লাগবে, কিছু নেমোনিক দিয়ে আমরা ওই জিনিসগুলোকে অনেক সহজ করে দিব। আপনারা ওগুলা পরীক্ষার হলে যাতে সহজভাবে মনে রাখতে পারেন, সহজভাবে প্রডিউস করতে পারেন, এটার ব্যবস্থা করে দেব। আচ্ছা, কম্পেয়ার ওয়ান ড্রাগ উইথ অ্যানাদার ড্রাগ হ্যাভিং সিমিলার প্রোফাইল এন্ড সাইড ইফেক্ট। সবসময় খেয়াল চেষ্টা করবেন যে কাছাকাছি ড্রাগগুলা একটা আরেকটার সাথে কতটুকু মিল আছে, কতটুকু বেমিল আছে। যেমন মনে করেন TCA, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এন্ড SSRI, দুইটা অ্যান্টিডিপ্রেসেন্ট। এই দুইটার মধ্যে কে কি কাজ করে, কিভাবে কাজ করে, কার সাইড ইফেক্ট বেশি, কার সাইড ইফেক্ট কম, সব সময় তাদের মধ্যে মিল কোথায়, বেমিল কোথায়, সব সময় এই কম্পারিজন গুলা করলে দেখা যায় যে আপনি জিনিসগুলো ভালো মনে থাকে। আবার মনে করেন যে আপনি একটা ড্রাগের সাইড ইফেক্ট পড়তে গেছেন, মনে করেন ফিনাইটনের সাইড ইফেক্ট পড়লেন যে জিঞ্জিভাল হাইপারট্রফি, আপনি তখন মাথায় রাখতে হবে যে ইয়েস, আমি আর কোন কোন ড্রাগে এরকম পড়ছি জিঞ্জিভাল হাইপারট্রফি। তাহলে অ্যাকচুয়ালি তিনটা ড্রাগ জিঞ্জিভাল হাইপারট্রফি করে, PCC দিয়ে মনে রাখতে পারি আমরা, ফিনাইটোইন, সাইক্লোস্পোরিন এন্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। তাহলে এভাবে যদি আমরা মাথায় রাখি যে হ্যাঁ, আর কোন কোন ড্রাগটা সিমিলার সাইড ইফেক্ট করে, এটা যদি আমরা বারবার মাথার মধ্যে ঘোরাতে থাকি, তাহলে দেখবেন যে ব্যাপারগুলা বেশি মনে থাকবে এবং পরীক্ষার হলে এভাবে কোশ্চেনগুলো আসছে। ড্রাগস কজিং দিস, মনে করেন ড্রাগস কজিং CR, আপনি অনেক কিছু পড়ার মধ্যে দেখবেন যে এই CR
হচ্ছে, অনেক ড্রাগই করতেছে, কিন্তু আপনি একসাথে গুছাইলেন না, লাভ হবে না। আপনি যখন একসাথে গুছাবেন তখনই একমাত্র পরীক্ষার হলে গিয়ে আপনি কারেক্ট আনসারটা দাগাতে পারবেন যে দিস আর ড্রাগস দ্যাট কজেস সিআর। তাহলে এই কম্পারিজনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বইয়ে সবসময় যে ভালো মতো দেওয়া আছে নট নেসেসারি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেওয়া নাই। এই জিনিসগুলো আপনাদেরকে নিজেদেরকে করে নিতে হবে। যদি আপনারা সিনাপসের সাথে থাকেন তাহলে এগুলো আপনাদেরকে করে দেওয়া হবে। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ফার্মাকোলজির ক্ষেত্রে বিশেষ করে। এখন আমি ফার্মাকোলজির মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে একদম মিনিমাম কিছু ডিসকাশন করব, যাতে আপনাদের আইডিয়া হয় যে আমরা আসলে পড়বো কি, পড়ার সিস্টেমটা কি। এখানে আমার হেডলাইনটা আপনারা দেখতেছেন যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, মোস্ট, তার মানে দেয়ার আর সাম টপিকস দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট অথবা লেস ইম্পর্টেন্ট, দেয়ার আর সাম টপিকস দ্যাট ইম্পর্টেন্ট। তো এত ডিসকাশনের আসলে সুযোগ নেই এক সেশনে, এই কারণে আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কিছু নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। যেমন জেনারেল ফার্মাকোলজিতে আমরা ফার্মাকোকাইনেটিক্স এন্ড ফার্মাকোডাইনামিক্স দুইটার পার্ট আমরা সবাই জানি। এর মধ্যে ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে যেসব জিনিসগুলো আছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম বা বায়োট্রান্সফরমেশন এন্ড এক্সক্রিশন, তাহলে এই জিনিসগুলোকে কে এফেক্ট করে, এই ফ্যাক্টর কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই পড়া লাগবে। একটা ড্রাগ যদি আমরা ওরালি দেই তাহলে তার সে কিভাবে অ্যাবজর্ব হয়, কোন প্রপার্টির কারণে সে অ্যাবজর্পশন কম হবে, কোন প্রপার্টির কারণে সে অ্যাবজর্পশন বেশি হবে, সে কি আদৌ বেশি অ্যাবজর্পশন হবে কিনা, অ্যাবজর্ব হওয়ার পরে সে যখন সার্কুলেশনে যাবে তার আগে একটা লিভারের মেটাবলিজম আছে, তাহলে এই মেটাবলিজমটা কি তার অল্প হবে না বেশি হবে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং মেটাবলিজমের পরে সেটা যখন সার্কুলেশনে আসবে, এই ইনিশিয়াল লিভারের মেটাবলিজমটাকে আমরা বলি ফার্স্ট পাস মেটাবলিজম অথবা প্রি সিস্টেমিক এলিমিনেশন। তাহলে যে ড্রাগটা সিস্টেমে আসার আগে এলিমিনেট হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি ফার্স্ট পাস মেটাবলিজম। এই ফার্স্ট পাস মেটাবলিজমের উপর ভিত্তি করে একটা ড্রাগ কতটুকু বায়োঅ্যাভেলেবল হবে, মানে unchanged drug that comes into the circulation, this is bioavailability, কতটুকু বায়োঅ্যাভেলেবল হবে এটা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। তাহলে অ্যাবজর্পশনে কি কি ফ্যাক্টর ইফেক্ট করবে, বায়োঅ্যাভেলেবিলিটিতে কি কি ফ্যাক্টর ইফেক্ট করবে, মেটাবলিজম কোন ড্রাগটা স্লো মেটাবলিজম হবে, কোনটা ফাস্ট মেটাবলিজম হবে, এই ফ্যাক্টরগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এক্সক্রিশনের ক্ষেত্রেও সেম, কোন ড্রাগটা কিভাবে এক্সক্রিট হয়, কোন ধরনের ড্রাগগুলা লিপিড সলিউবল না ওয়াটার সলিউবল, কোন ড্রাগগুলো দ্রুত অ্যাবজর্ব হয়, কোনটা আয়োনাইজড ড্রাগগুলা দ্রুত এক্সক্রিট হয়, নন আয়োনাইজড ড্রাগগুলা কোনটা এক্সক্রিট হয় না, এগুলো সম্পর্কে কেন হয় না, এগুলো সম্পর্কে আমাদের একটা নিট অ্যান্ড ক্লিন ধারণা থাকতে হবে এবং এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আচ্ছা, এনজাইম ইন্ডাকশন এন্ড এনজাইম ইনহিবিশন খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক এবং ইউ ক্যান অলমোস্ট গ্যারান্টেড, আমি অ্যাকচুয়ালি সাদা কাগজে লিখে দিতে পারি যে এইখান থেকে ইনহিবিশন এন্ড ইন্ডাকশন থেকে আপনাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসবেই আসবেই, ঠিক আছে, এতে কোনো সন্দেহই নাই। তাহলে এই টপিকসটা আমাদেরকে একদম 100% পারা লাগবে। এখন অনেক ক্ষেত্রে ইন্ডাকশন ইনহিবিশন কোনটা করে কোনটা করে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা লেখা আছে, এগুলো নিয়ে আমরা প্রায় সমস্যায় পড়ি। এই সমস্যা পরীক্ষা অ্যাটলিস্ট 6 মাস আগে আপনাদেরকে ক্লিয়ার করে রাখতে হবে যে না, এই ড্রাগগুলো ইনহিবিশন করে, এই ড্রাগগুলো ইন্ডাকশন করে, এবং ইন্ডাকশনের ফলে কি হয়, ইনহিবিশনের ফলে কি হয়, এই সব জিনিসগুলো নিয়ে আমাদের ক্লিন কাট ধারণা থেকে যাইতে হবে। আমরা জানি এনজাইম ইন্ডাকশন মানে হলো যে কনকমিটেন্ট আরেকটা ড্রাগ এই ইন্ডাকশনের কারণে ওই ড্রাগটা আর্লি মেটাবলিজম হয়ে যায়, যার কারণে থেরাপিউটিক ফেলিউর হয়। তাহলে আমরা একটা ধারণা নিতে পারি যে ইন্ডাকশনের কারণে একটা ড্রাগে থেরাপিউটিক ফেলিউর হবে। কন্ট্রারি ইনহিবিশন, সেটার কারণে এনজাইম ইনহিবিট হয়ে থাকবে, মেটাবলিজম কম হবে কনকমিটেন্টলি ইউজ ড্রাগে, যার কারণে ওই ড্রাগের টক্সিসিটিটা হবে। তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে। তাহলে ইন্ডাকশনের কারণে থেরাপিউটিক ফেলিউর হয়,
ইনহিবিশনের কারণে ড্রাগ টক্সিসিটি হয়। কোন কোন ড্রাগ কোন ইন্টারাকশনে কিভাবে এনজাইম ইন্ডাকশন করছে না ইনহিবিশন করছে, এগুলো আমাদেরকে খুব ভালো মতো পাওয়া লাগবে। এর মধ্যে এরপরে আমাদেরকে যেটা খুব এসেনশিয়াল সেটা হচ্ছে ফেজ 1 এন্ড ফেজ 2 রিঅ্যাকশন অফ মেটাবলিজম। ফেজ 1 রিঅ্যাকশনের কোনটা কোনটা আছে, কোন কোন ড্রাগে হয়, ফেজ 2 রিঅ্যাকশনে কি হয়, এটা একটা কনজুগেশন রিঅ্যাকশন, লিভারে হয়, বিভিন্ন ধরনের গ্রুপ ড্রাগের সাথে অ্যাড হয়, লাইক অ্যাসিটিক অ্যাসিড, লাইক মিথাইল গ্রুপ, লাইক গ্লুকুরোনাইল গ্রুপ, এই জিনিসগুলো ড্রাগের সাথে কনজুগেট হয়, যার কারণে মেটাবলিজম, এই মেটাবলিজমটার রিজন হলো যে ড্রাগগুলোকে আমরা তো অ্যাকচুয়ালি বডির মধ্যে পারসিস্টেন্টলি রেখে দিব না, এটাকে তো আমাদের বের করতে হবে। এই ড্রাগগুলো যাতে ইজিলি ওয়াটার সলিউবল হয়ে বের হয়ে যেতে পারে, এটাই হলো যে ফেজ 1 ফেজ 2 রিঅ্যাকশনের মেইন ইম্পর্টেন্স। তারপরে হাফ লাইফ, আমরা সবাই জানি হাফ লাইফ কি। একটা ড্রাগ ইনিশিয়াল 100% থেকে 50%-তে আসতে যতটুকু টাইম লাগে সেটাই হাফ লাইফ। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হাফ লাইফ দিয়ে আমরা কি করি, কোন কোন জিনিসটা হাফ লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট, বা হাফ লাইফ দেখে আমরা কোন ড্রাগের কোন কোন প্রপার্টিগুলো বুঝতে পারি, যেমন ডোজ, কত ডোজে দিব, কত ডোজিং ফ্রিকোয়েন্সিতে দিব, এই জিনিসগুলো আমরা হাফ লাইফে খুব ভালো মতো বুঝতে পারি। থেরাপিউটিক ইন্ডেক্স খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক। আমরা জানি লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস আর টক্সিক, এবং এরকম অনেকগুলো ড্রাগ আছে যেগুলো আমাদের নাম ক্লিন কাট মুখস্থ থাকা লাগবে, এবং হাই থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস আর সেফ, এবং এগুলা নিয়ে আমরা খুব বেশি মাথা ব্যথা করবো না। আমাদের লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগগুলো যদি মনে থাকে তাহলে আমরা ওইখান থেকে হাই থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস, এবং আমাদের ওভারঅল জেনারেল নলেজ থেকে আমরা হাই থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ খুব ইজিলি বের করে নিতে পারি। যেসব ড্রাগ আমরা অনেক ডোজে দেই এবং দেওয়ার সময় টক্সিসিটি নিয়ে চিন্তা করি না, ওইগুলো ইউজুয়ালি হাই থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ। এক্সক্রিশনের মধ্যে ফার্স্ট এন্ড জিরো অর্ডার কাইনেটিক্স খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট দুটা টপিক। কিছু কিছু ড্রাগ ফার্স্ট অর্ডার কাইনেটিক দিয়ে এক্সক্রিট হয়, ম্যাক্সিমাম ড্রাগ অ্যাকচুয়ালি, আর অল্প কিছুটা জিরো অর্ডার কাইনেটিক দিয়ে এক্সক্রিট হয়। ফার্স্ট অর্ডার মিনস ড্রাগের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পার ইউনিট টাইমে এক্সক্রিশন হবে, আর জিরো অর্ডার কাইনেটিক্স মিনস একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ড্রাগ, নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ড্রাগ পার ইউনিট টাইমে এক্সক্রিট হবে। কোন ড্রাগটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর দিয়ে এক্সক্রিট হয়, কোন ড্রাগগুলো সেকেন্ড অর্ডার কাইনেটিক্স দিয়ে এক্সক্রিট হয়, এগুলো নিয়ে আমাদের খুব ভালো আইডিয়া থাকা লাগবে। নেক্সট, যেগুলো ড্রাগ ইন্টারাকশন, একটা ড্রাগ কনকমিটেন্ট ইউজ করার সাথে আরেকটা ড্রাগের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। একটা কমন উদাহরণ দেই, একটা পেশেন্ট হার্ট ফেলিউরের পেশেন্ট, সে হার্ট ফেলিউরের জন্য ডিগক্সিন পায়, হার্ট ফেলিউরের জন্য ডায়াবেটিক্স পায়। তাহলে যেটা সমস্যা হয়, মনে করেন লুপ ডায়াবেটিক্স, যেটা বডি থেকে পটাশিয়ামটাকে বের করে দিবে ইউরিনের মাধ্যমে, হাইপোক্যালিমিয়া করবে, সেসব ক্ষেত্রে ডিগক্সিন টক্সিসিটি হয়। হাইপোক্যালিমিয়া কজ ডিগক্সিন টক্সিসিটি। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারাকশন, যে লুপ ডায়াবেটিক্স এর কারণে ডিগক্সিনের টক্সিসিটি হলো। তাহলে এই ধরনের ড্রাগ ইন্টারাকশন গুলো পরীক্ষায় খুব আসে। আর আরেকটা টপিক সেটা হলো যে ড্রাগ ইউজ ইন প্রেগনেন্সি, অথবা ড্রাগস দ্যাট ডাজন্ট ইউজ ইজ কন্ট্রাইন্ডিকেটেড প্রেগনেন্সি। পরীক্ষায় খুব আসে, বিশেষ করে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ কোনটা কোনটা আমরা প্রেগনেন্সিতে ইউজ করতে পারবো, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কোনটা কোনটা আমরা প্রেগনেন্সিতে ইউজ করতে পারবো, কোনটা কোনটা পারবো না। পরীক্ষার একদম কমন টপিক। আচ্ছা, আমি আজকে আসলে আপনাদের সাথে শুধু আমি বলে যাব, আপনারা শুনে যাবেন, এটা মোটেই ভালো দেখায় না। আমি এ কারণে কিছু কিছু কোয়েশ্চেনের আয়োজন করেছি আপনাদের জন্য, যে আপনারা যাতে একটু মিনিমাম আইডিয়া থাকে যে পরীক্ষায় আসলে কোয়েশ্চেনগুলো আসে কিভাবে। আমি এভাবে বলে গেলাম, আপনারা এভাবে শুনে গেলেন, এটাতে আসলে ইন্টারেকশন না হলে আপনাদের জিনিসটা লং লাস্টিং হবে না। তো এই কারণে আমি কিছু কোয়েশ্চেনের ব্যবস্থা করেছি। কোয়েশ্চেনগুলো দেখেন, আপনারা যারা জুমে জয়েন করেছেন আমার সাথে, তারা একটু কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইন্টারাকশনটা ভালো হবে। আর যারা এগুলো পারবেন না, বুঝবেন না, তারাও বুঝবেন যে আসলে
পরীক্ষা কোশ্চেনটা আসে কিভাবে। আমি আজকে যেসব কোশ্চেন আপনাদের জন্য এখানে রেখেছি এগুলো পরীক্ষায় হাজার হাজার বার আসছে, ম্যাক্সিমাম টাইমে আসে। ম্যাক্সিমাম টাইমে আসে যেহেতু এই কোশ্চেনগুলো আমাদের ক্লিন কনসেপশন থাকা লাগবে এবং কখনোই ভুল হওয়ার কোনো সুযোগ যাতে না থাকে এটা ব্যবস্থা করা লাগবে। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন এটা জেনারেল ফার্মাকোলজির অ্যাবজর্পশন পোরশন থেকে দেওয়া হয়েছে, মানে রেসিডেন্সির জন্য প্রিপারেশন হয়ে এসেছি। সো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের কিছু হলেও জমে আছেন, তারা আনমিউট হয়ে আমার সাথে এগুলো শেয়ার করেন যে এই কোশ্চেনটার আনসার কি কি হবে। রিগার্ডিং অ্যাবজর্পশন অফ ড্রাগস ফলোইংস আর কারেক্ট। দেখি নাবিলা মৌটি বলেন এখানে কোনগুলা ট্রু হবে কোনগুলা ফলস হবে। এখানে 5টা স্টেম আছে, কোনটা ট্রু কোনটা ফলস। বা অন্য কেউ যিনি আগ্রহী এই আনসার দেওয়ার ব্যাপারে আমার সাথে শেয়ার করতে পারেন এখানে কোনটা ট্রু হবে। অ্যাসিডিক ড্রাগ বেটার অ্যাবসর্বস ইন অ্যাসিডিক মিডিয়া, ইজ ইট ট্রু অর ফলস? ট্রু। ট্রু। না কখনো হবে না। ট্রু হবে। অ্যাসিডিক ড্রাগস আর ইউজুয়ালি বেটার অ্যাবসর্ব ইন অ্যাসিডিক মিডিয়া, ইট ইজ ট্রু। কেন? কারণ আমরা জানি একটা ড্রাগ যদি অ্যাসিডিক মিডিয়াতে থাকে তাহলে এটা নন আয়োনাইজড অবস্থায় থাকবে। যদি আয়োনাইজড হয়ে যায় তাহলে ওই ড্রাগটা ওয়াটার সলিউবলে হয়ে পরিণত হবে। আমরা জানি অ্যাসিড এন্ড বেস একটা আরেকটার সাথে রিঅ্যাকশন করে ওয়াটার এন্ড সল্ট প্রোডাকশন করে। সো আমার তো ইনিশিয়ালি অ্যাবজর্পশনের জন্য ড্রাগটাকে ওয়াটার সলিউবল করে লাভ নাই। ওয়াটার সলিউবল যত বেশি হবে ড্রাগটা তত আর্লি কিডনি দিয়ে এক্সক্রিট হয়ে যাবে। তাহলে অ্যাসিডিক ড্রাগস better absorbing acidic media because they are non-ionized. Non-ionized থাকার কারণে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়া বেটার অ্যাবসর্ব হবে। তাহলে পরবর্তী আনসারগুলো আমাদের জন্য এই কনসেপ্টটা যদি আমাদের থাকে পরবর্তী আনসারগুলো আমাদের জন্য দেওয়া খুবই সহজ হয়ে যায়। এরপরে বলেন অ্যাসিডিক ড্রাগ বেটার অ্যাবসর্ব ইন বেস মিডিয়া, ট্রু অর ফলস? ফলস। ভেরি গুড। Acidic drugs better eliminate in base media, true or false? ট্রু। ট্রু। এখন যখন আমরা এলিমিনেট করতে যাব তখন আমাদের ড্রাগটাকে আয়োনাইজ করে ফেলতে হবে। আমরা যদি আয়োনাইজ না করি সেক্ষেত্রে যেটা সমস্যা হবে আনআয়োনাইজড ড্রাগগুলো সার্কুলেশনে ঘুরতেই থাকবে আর আয়োনাইজড ড্রাগগুলো কিডনিতে খুব ইজিলি বের হয়ে যাবে। তাহলে অ্যাসিডিক ড্রাগ যখন বেস মিডিয়ার সাথে আসবে তখন তারা রিঅ্যাকশন করবে, আয়োনাইজেশন হবে এবং ওটা খুব দ্রুত এলিমিনেট হয়ে যাবে। তাহলে পরে দুইটা আনসার খুবই সহজ হয়ে গেল আপনাদের জন্য। নন আয়োনাইজড ড্রাগ বেটার অ্যাবসর্ব, ট্রু অর ফলস? ট্রু। ট্রু। ওয়াটার সলিউবল ড্রাগ মোর অ্যাবসর্বড, ফলস। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট আমাদেরকে এখন মাথায় আনতে হবে, সেটা হলো যে আমরা জানি যে আমাদের যে সেল সারফেসটা আছে অ্যাবজর্ব করার জন্য সকল সেল সারফেসই হলো লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি এবং লিপিড সলিউবল ড্রাগগুলো এই কারণে এই লিপিড বাইলেয়ারটা খুব ইজিলি পাস করতে পারে এবং আমরা জানি ম্যাক্সিমাম ড্রাগস আর অ্যাবজর্বড বাই সিম্পল ডিফিউশন। সো লিপিড সলিউবল ড্রাগ লিপিড মিডিয়াম যখন পায় তখন খুব ইজিলি সিম্পল ডিফিউশন পসিবল হয়। কনসিডারিং যদি ওয়াটার সলিউবল ড্রাগগুলা লিপিড বাইলেয়ারের কাছে আসলে সেক্ষেত্রে তারা আর ওটা দিয়ে অ্যাবজর্ব হতে পারে না। তাহলে ওয়াটার সলিউবল ড্রাগ আর লেস অ্যাবজর্ব, তাহলে ওয়াটার সলিউবল ড্রাগ এটা লেস মোর অ্যাবজর্ব, এটা ফলস হবে। তাহলে আমাদের আনসার এটা আমরা অলরেডি সবাই বলেছি যে non-ionized drugs are better absorbed, acidic drugs are better absorbed,
ড্রাগস উইথ এক্সট্রিম ওয়াটার সলিউবল আর লিপিড সলিউবল আর লিস্ট অ্যাবসর্ব। এক্সট্রিম হলে সেটা সবসময় খারাপ। আচ্ছা, নেক্সট, দ্য ড্রাগস এক্সিবিট জিরো অর্ডার কাইনেটিক্স। এটা পরীক্ষার আরেকটা ক্লাসিক কোশ্চেন যেটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। সেটা কি? আমরা আগেই বলে এসেছি যে ফার্স্ট এক্সক্রিট হয়। কিছু কিছু ড্রাগ খুব অল্প পরিমাণ যারা জিরো মেমোরাইজ করা লাগবে। তাহলে সবকিছু আসলে মেমোরাইজ করা কি এত সহজ না। আর যাই হোক, এটার একটা নেমোনিক আছে যেটা দিয়ে আমরা খুব সহজে এটা মনে রাখতে পারি। আদারওয়াইজ এখন আমার সাথে শেয়ার করেন দেখি, এখানে কেউ কি জানেন যে কোন কোন ড্রাগ গুলা ইউজুয়ালি জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে? আচ্ছা, অনেকেই হয়তো জানেন না। জিরো অর্ডার কাইনেটিক্স নিয়ে আবার আরেকটু বলি যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ড্রাগ এখানে পার ইউনিট টাইমে এক্সক্রিট হয়। কারণ হলো যে এখানে লিমিটেড থাকে, লিভার এনজাইমটা এক্সস্টেড থাকে, যার কারণে অলওয়েজ একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পরে লিভার এনজাইম আর এগুলাকে ড্রাগস গুলাকে এক্সক্রিট করতে পারে না। এই কারণে এটাকে আমরা জিরো অর্ডার কাইনেটিক্স বলি। এখানে খুব ইজিলি একটা নেমোনিক দিয়ে ওভারঅল জিরো অর্ডার কাইনেটিক্স ড্রাগ কারা কারা আছে এটা মনে রাখা সম্ভব। সেটা হলো পেট হোয়াট, থিওফাইলিন, ওয়ারফেরিন, হেপারিন, হাইড্রোক্সাসপিরিন and tolbutamide. These drugs, this PET what shows zero order kinetics. তাহলে এটা যদি পেট হোয়াট যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই কোশ্চেনের আনসার দেওয়া অ্যাকচুয়ালি এখন খুব সহজ হয়ে গেছে। তাহলে এখানে আনসার কে কে হবে? এখানে ফিনাইটোইন আছে, অ্যাসপিরিন আছে, ইথানল আছে, আইসোনিয়াজাইড 9 ফলস হবে, হেপারিন আছে। তাহলে পেট হোয়াট দিয়ে আমরা ইজিলি জিরো অর্ডার কাইনেটিক্স এর ড্রাগ কারা কারা আছে এটা মনে রাখতে পারবো। এবং পরীক্ষায় যদি আমাদের নেমোনিকটা মনে থাকে তাহলে এখানে কোনো স্টেপ ভুল যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এইভাবে আসলে আমাদেরকে পড়াগুলো মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ জিরো অর্ডার কাইনেটিক্স, দেন আমরা জানবো কোন কোন ড্রাগ জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে। আর এই ড্রাগগুলা বাদে বাকি যত ড্রাগ আছে দুনিয়ার সবাই ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। তাহলে ওইগুলো আমাদের মুখস্থ রাখার কোনো দরকার নাই। খুব বেশি কোশ্চেন আসলে করলে টাইম অনেক কনজিউম হয়ে যাবে, এই কারণে আমি নেক্সট আগাচ্ছি অটোনমিক ফার্মাকোলজিতে। অটোনমিক ফার্মাকোলজিতে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হলো যে ফাংশন অফ সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হলে বডির কি কি ফাংশন হয় এটা আমাদেরকে খুব ভালো মতো মাথায় জানতে হবে। একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হলে কি কি ফাংশন হয় এটা আমাদেরকে খুব ভালো মতো জানতে হবে। এবং এই জিনিসটা আমরা খুব সহজে আসলে মনে রাখতে পারি। এটা আমাদের ছোটবেলায় আমাদের স্যাররা শিখিয়েছিল। ছোটবেলা মিন্স যখন আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ি ফার্মাকোলজিতে, যে একটা পাগলা কুকুর যদি আপনার পিছে পিছে দৌড়ায়, তাকে দৌড়ানো শুরু করে, তাহলে আপনি যেই কাজগুলো করবেন সেটাই হলো যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ। এবং বডি এমন অসম একটা জিনিস যে আপনি যখন একদিকে যাবেন, একটা পাগলা কুকুর দেখে দৌড়ানো শুরু করলেন, আপনার যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হবে তখন বডি চাইবে যে আপনাকে 100% ওই জিনিসটার জন্য প্রিপেয়ার করে নিতে। যেমন মনে করেন আপনি পালাতে যাচ্ছেন, তাহলে আপনার ফার্স্ট অফ অল আপনাকে চারপাশে দেখতে হবে যে আশেপাশে কোথায় গিয়ে লুকালে আপনি এই কুকুরটা থেকে রক্ষা পাবেন। তাহলে অবভিয়াসলি আপনার ডিস্টেন্স সাইটের দরকার। ডিস্টেন্স সাইট যদি দরকার হয় তাহলে আপনার অবশ্যই এখানে মাইট্রিয়াসিস হবে, আপনার এখানে মাসেল কন্ট্রাকশন বাড়ানো লাগবে, হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানো লাগবে, রেসপিরেটরি রেট, ব্রিদিং
বাড়ানো লাগবে, আপনার এখন জিআই এবং জিইউ স্টপ করে রাখা লাগবে, হোল্ড করে রাখা লাগবে। সো এগুলো ইনহিবিট হবে, বাকি সব কন্ট্রাক্টেড হবে, এক্সাইটেশন হবে বা ওগুলো ইনহিবিট হবে, যার কারণে আপনি দৌড়ানোর মুহূর্তে হঠাৎ করে একটা যাতে অড সিচুয়েশনে না পড়েন। তাহলে এভাবে আমরা ওভারঅল সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি কাজ করে এটা একটা জিনিস দিয়ে মাথায় রাখতে পারি। কন্ট্রারি জাস্ট উল্টাগুলা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ফাংশন। এখন ব্যাপারটা এত সহজ না, পরীক্ষায় আরো কঠিন ভাবে আসে। সেটা হলো যে পরীক্ষায় যেটা আসে sympathetic nervous system is mainly composed of muscarinic receptor এবং adrenergic-এর মধ্যে alpha muscarinic-এর মধ্যে amon and AMC receptor and their function। এই জিনিসগুলা পরীক্ষায় খুবই আসে। পরীক্ষার একদম ক্রিম কোশ্চেন, এগুলো নিট অ্যান্ড ক্লিন পারতে হবে। আচ্ছা, কোলিনার্জিক, অ্যাড্রেনার্জিক, অ্যান্টি অ্যাড্রেনার্জিক ড্রাগস। এখানে যেটা কথা হলো যে কোলিনার্জিক ড্রাগসগুলো যদি আমরা নাম পারি, ফাংশন মনে রাখা সহজ, প্যারাসিম্প্যাথেটিক ফাংশন। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগসগুলোর আমরা নাম মনে রাখবো, ফাংশন সহজ, সিম্প্যাথেটিক ফাংশন। অ্যাড্রেনার্জিক ড্রাগসগুলোর আমরা নাম মনে রাখবো, ফাংশন সহজ, সিম্প্যাথেটিক ফাংশন। এন্ড অ্যান্টি অ্যাড্রেনার্জিক ড্রাগসগুলোর আমরা নাম মনে রাখবো, ফাংশন সহজ, প্যারাসিম্প্যাথেটিক ফাংশন। তাহলে ওইভাবে আমরা প্রত্যেকটা ড্রাগ মনে রাখতে হবে। আচ্ছা, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম পরীক্ষার আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমরা যে বললাম এতক্ষণ যে আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 M1 M2 M3, তারপরে আরো কিছু কিছু রিসেপ্টর আছে, অটোনমিক রিসেপ্টর, যেমন হিস্টাসিন, হিস্টামিন, সেরোটোনিন, ডোপামিন রিসেপ্টর, এগুলা ভ্যাসোপ্রেসিন রিসেপ্টর, এগুলা কোনটা কোন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়ে কাজ করে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় আসে প্রায়। তাহলে ওইটাও আমাদেরকে পারা লাগবে। তাহলে জিনিসগুলা কিন্তু আমি যত ইজিলি বলে ফেলতেছি, এগুলা আত্মস্থ করতে একদম কম করে হলো 1 মাস সময় লাগবে। আর সিস্টেমিক ফার্মাকোলজিতে আমি এখন স্টার্টই করিনি। তাহলে অটোনমিক ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজি, এগুলা আপনাদের পড়তে মিনিমাম 15 দিন সময় লাগবে, সিস্টেমিকের জন্য আরো 15 দিন। তাহলে 1 মাসের কম কিন্তু এগুলো আমরা মনে রাখতে, ভালো মতো মনে রাখতে পারবো না। আচ্ছা, অটোনমিক ফার্মাকোলজি থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এটা নিয়ে আমি একটু ডিসকাশন করি। যেমন প্রোপ্রানোলল, এটা আমরা সবাই জানি এটা একটা বিটা ব্লকার, নন সিলেক্টিভ বিটা ব্লকার, মানে বিটা 1 এবং বিটা 2 দুটো রিসেপ্টরকে সমানভাবে এফেক্ট করতে পারে। আচ্ছা, তাহলে আমরা প্রোপ্রানোল অ্যাকচুয়ালি বিটা 1 সিলেক্টিভ বিটা ব্লকার। আমরা তাহলে বিটা 1 সিলেক্টিভ বিটা ব্লকার যদি হয়, তাহলে এটা একটা বিটা ব্লকার নিয়ে কারণে কিভাবে ব্লাড প্রেশার কমতে পারে, এই ধরনের একটা কোশ্চেন পরীক্ষায় খুব আসে। আচ্ছা, তাহলে প্রোপ্রানোল ব্লাড প্রেশার কিভাবে কমায় এটা আমরা একটু দেখি। সেটা হলো যে এটা ফার্স্ট অফ অল বিটা ব্লকিং করে, অবভিয়াসলি ট্রু হবে। ডাইউরেসিস করে, আলফা রিসেপ্টর ব্লক করে, রিডিউসিং রেনিন সিক্রেশন, ডিক্রিজিং কার্ডিয়াক আউটপুট। আচ্ছা, তাহলে প্রোপ্রানোল একটা নন সিলেক্টিভ বিটা ব্লকার, এটা কিভাবে ব্লাড প্রেশার কমাতে পারে। আমরা তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে বিটা 1 রিসেপ্টর গুলা কোথায় কোথায় আছে, কি ফাংশন করে। সেটা যদি আমরা জানি, তাহলে প্রোপ্রানোল কিভাবে ব্লাড প্রেশার কমাতে পারে এটা আমরা খুব ইজিলি জানবো, মনে রাখতে পারবো। এখানে দেখেন বিটা 1 কি কাজ করে। বিটা 1 হার্টের আছে, সেটা ট্যাকিকার্ডিয়া করবে, এটা লাইপোলাইসিস করতে পারে, এখানে সেটার সাথে কোনো রোল নাই।
মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়ায়। বিটা 1 মায়োকার্ড স্টিমুলেশনের কারণে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়ে। তাহলে বিটা ব্লকার ডেফিনেটলি ওটাকে কমাবে। ট্যাকিকার্ডিয়া বিটা ব্লকারের কারণে অবভিয়াসলি ব্র্যাডিকার্ডিয়া হবে। রেনিন রিলিজ করলে বিটা ফাংশন রেনিন রিলিজ করে, তাহলে বিটা ব্লকার অবভিয়াসলি রেনিনটাকে কমাবে। আমরা জানি রেনিন সল্ট ওয়াটার রিটেনশন করে, সো সল্ট ওয়াটার রিটেনশন করলে বডির ভলিউম বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে। সো বিটা যদি আমি রেনিন রিলিজটাকে যদি আমি কমায় দিই তাহলে ডেফিনেটলি ব্লাড প্রেশার লো হবে। তাহলে এখানে আমরা এই কোশ্চেনের আনসারটা খুব ইজিলি দিতে পারি যদি আমরা বিটা 1 এর ফাংশনগুলো জানি। একটা হলো বিটা ব্লকিং এর মাধ্যমে ডায়োরেসিস, এটা ফলস হবে, কারণ আলফা ব্লক করে না, তাহলে এটা ফলস হবে। রেনিন সিক্রেশন কমায়, তাহলে এটা ট্রু। এন্ড কার্ডিয়াক আউটপুট কমায়, তাহলে এটাও ট্রু। তাহলে আমরা বিটা 1 এর ফাংশনগুলো জানি, বিটা ব্লক করলে কি কি হবে এই ফাংশনগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তাহলে এটা একটা ক্লাসিক কোশ্চেন ফ্রম অটোনমিক। নেক্সট আরেকটা কোশ্চেন, সেটা হলো যে কোন জায়গায় আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এগুলা কোন জায়গায় কোন নিউরোট্রান্সমিটারটা আছে, এটা পরীক্ষা খুব কমন একটা কোশ্চেন। তাহলে আমরা জানি যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। আমি একটা ছবি দিয়ে আঁকি। এটা স্পাইনাল কর্ড ধরলাম, এটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, আচ্ছা এটা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, যেটা যে কোনো একটা ইফেক্টর অর্গানের পাশে থাকবে। এটা ধরলাম ইফেক্টর অর্গান, এটা ইফেক্টর অর্গানের পাশে থাকে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। তাহলে প্রি গ্যাংলিয়নিক একটা পোর্শন আমরা দেখতেছি, পোস্ট গ্যাংলিয়নিক পোর্শন আমরা একটা দেখতেছি। আর এখানে এদিকে ধরলাম আরেকটা ইফেক্টর অর্গান আছে। তাহলে স্পাইনাল কর্ড থেকে একটা প্রি গ্যাংলিয়নিক পোর্শন আসতেছে সিম্প্যাথেটিকের জন্য, আর একটা পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ যাচ্ছে। তাহলে এখানে কোথায় কোন কোন নিউরোট্রান্সমিটার কাজ করে, এটা পরীক্ষার একদম খুব কমন কোয়েশ্চেন। আর একটা জিনিস আছে, সেটা হলো যে নিউরোমাসকুলার জাংশনে কে কোন কাজ করে। আচ্ছা, তাহলে সিম্প্যাথেটিকের জন্য আমরা সবসময় মনে রাখবো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুইটারই প্রি গ্যাংলিয়নিক নার্ভ এন্ডিং এ নিউরোট্রান্সমিটার হলো অ্যাসিটাইলকোলিন, দুইটারই। পোস্ট গ্যাংলিয়নিকের ক্ষেত্রে সিম্প্যাথেটিকের জন্য হলো অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন। আর পোস্ট গ্যাংলিয়নিক ফর প্যারাসিম্প্যাথেটিক ইজ অ্যাসিটাইলকোলিন। তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্যারাসিম্প্যাথেটিকের প্রি গ্যাংলিয়নিকও অ্যাসিটাইলকোলিন, পোস্ট গ্যাংলিয়নিকও অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার। আর সিম্প্যাথেটিকে প্রি গ্যাংলিয়নিকটা হলো অ্যাসিটাইলকোলিন, পোস্ট গ্যাংলিয়নিকটা হলো অ্যাড্রেনালিন এন্ড নরঅ্যাড্রেনালিন। আচ্ছা, একটা এক্সেপশন বাদে, সেটা হলো যে সোয়েট গ্ল্যান্ডের সিম্প্যাথেটিকের পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটাও অ্যাসিটাইলকোলিন দিয়ে ইনারভেটেড, একটা এক্সেপশন। আর একটা জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে, নিউরোমাসকুলার জাংশনের নিউরোট্রান্সমিটার ইজ অ্যাসিটাইলকোলিন। তাহলে এই কনসেপ্টটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে এই ধরনের আনসার দেওয়া খুবই সহজ, যে নিউরোট্রান্সমিটার অ্যাট সিন্যাপটিক পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ এন্ডিং ইজ সিম্প্যাথেটিক
postganglionic nerve ending is noradrenaline. তাহলে এটা true. Parasympathetic ganglion is acetylcholine. Again true. Sympathetic preganglionic is adrenaline. Obviously false. আমরা দেখিয়ে আসছি এটা acetylcholine. Neuromuscular junction is noradrenaline. False. Neuromuscular junction is also acetylcholine. Sympathetic postganglionic sway to Sweat gland. Sweat gland is acetylcholine. এটা true. এটা exception. এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এভাবে আমরা অটোনমিক থেকে কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি। তাহলে আমাদের জিনিস কনসেপ্টগুলো যদি মাথায় থাকে তাহলে এই ধরনের আনসার দেওয়া খুবই সহজ। আচ্ছা, তাহলে এটা ট্রু আনসার। এটা আমরা যদি আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে এটা আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। সিস্টেমিক ফার্মাকোলজিতে আসি। সিস্টেমিক ফার্মাকোলজি থেকে সিএনএস ফার্মাকোলজি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদেরকে নেম এন্ড সাইড ইফেক্ট অফ অ্যান্টিডিপ্রেসেন্ট, মানে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিডিপ্রেসেন্ট এন্ড দ্য সাইড ইফেক্ট, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিকনভালসেন্ট, এগুলো মনে রাখতে হবে। অ্যানালজেসিকের মধ্যে মরফিন, প্যাথিডিন, দেয়ার অ্যাকশন, মরফিন এবং প্যাথিডিনের মধ্যে কম্প্যারিজন এবং মরফিন এবং প্যাথিডিনের সাইড ইফেক্ট, এই জিনিসগুলো আমাদেরকে পারতে হবে। মরফিন প্যাথিডিন থেকে পরীক্ষা আসে। আচ্ছা, অ্যানেস্থেটিক মেডিকেশনের মধ্যে ক্লাসিফিকেশন, কোনগুলো ইনহেলেশন অ্যানেস্থেটিক, কোনগুলা ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক, এগুলো পরীক্ষার খুব কমন কোশ্চেন। এবং এগুলো সাইড ইফেক্ট, কোনটা আমরা ব্যালেন্স অ্যানেস্থেসিয়াতে কখন দিই, ব্যালেন্স অ্যানেস্থেসিয়াতে ইনজেকশনে কোনটা দেই, কোনটা দেই, কোনটা রিকভারি স্লো, কোনটা রিকভারি ফাস্ট, এগুলো পরীক্ষার খুব কমন কোশ্চেন। NSAID-এর মধ্যে কোনগুলো COX-1 ইনহিবিটর, COX-2 ইনহিবিটর, COX-1 ইনহিবিটর এন্ড COX-2 ইনহিবিটরের মধ্যে ডিফারেন্স কোন কারণে আমরা COX-2 ইনহিবিটর বেশি দেই? আমরা সবাই জানি COX-2 এ শুধুমাত্র জিআই সাইড ইফেক্ট গুলো কম এবং এর কোনো অ্যান্টিপ্লাটিলের ইফেক্ট নাই। আর এছাড়া বাকি সব অলমোস্ট COX-1 এর মতো। Drugs used in glaucoma, তাদের ক্লাসিফিকেশন পরীক্ষায় খুব কমনলি পাওয়া যায়, খুব কমনলি আসে। তাহলে একটু দুই একটা কোশ্চেন দেখে যাই কিভাবে কোশ্চেন আসে। সেটা হলো যে SSRI has following advantage over TCA। ওই যে বলেছিলাম কম্প্যারিজন করতে হবে, আমাদেরকে কম্প্যারিজন করতে হবে। কম্প্যারিজন যদি আমরা করি তাহলে এই কম্প্যারিজন গুলো আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। তাহলে SSRI কোন কোন অ্যাডভান্টেজ গুলো আছে TCA এর উপর? তাহলে its serotonin inhibition is selective। এটা নাম শুনেই আমরা মনে রাখতে পারি সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। তাহলে অবভিয়াসলি এটা সিলেক্টিভ। আচ্ছা, undergoes fast pass metabolism, causes weight gain, lack of sedation and produce autonomic toxicity। তাহলে এটা আমরা যদি কম্প্যারিজন করে পড়ি তাহলে এটা মনে রাখা খুবই সহজ। তাহলে SSRI সুবিধা আছে যে এরা ফাস্ট পাস মেটাবলিজম কম হয় দেন TCA, এদের ওয়েট গেইন কম হয় দেন TCA, এদের সিডেশন কম হয় দেন TCA এবং এদের কোনো ধরনের অটোনমিক টক্সিসিটি হয় না। তাহলে এদের অটোটক্সিসিটি হয় না, তাহলে এগুলা ফলস। ফাস্ট পাস মেটাবলিজম কম হয় তাহলে এটা অ্যাডভান্টেজ না, এটা এখানে ফলস। ওয়েট গেইন SSRI কম হয় দেন TCA, তাহলে কজেস ওয়েট গেইন, এটা না, ফলস। অটোনমিক টক্সিসিটি কম হয় দেন TCA, তাহলে এটা অ্যাডভান্টেজ না, ফলস। তাহলে A আর D ট্রু হবে, বাকিগুলো ফলস পাবো আমরা। এখানে আপনাদের জন্য একটা খুব সুন্দর করে বক্স, এটা আমাদের সিনাপস লেকচার শিট থেকে নেওয়া, খুব সুন্দর করে এই বক্সটা দেওয়া আছে এবং এখানে আমরা বুঝতে পারি যে কি কারণে TCA is worse than SSRI অথবা SSRI is better than TCA। আমরা যদি দেখি তাহলে দেখব যে TCA এর অ্যাবজর্পশন কম, বায়োঅ্যাভেলেবিলিটি কম, প্রিসিস্টেমিক এলিমিনেশন বেশি, হাফ লাইফ কম, সাইড ইফেক্ট অনেক বেশি।
মাসকাইনেট রিসেপ্টর ব্লক করে, আলফা 1 রিসেপ্টর ব্লক করে, যার কারণে অটোনমিক ফিচারগুলো বেশি আসে। আলফা 2 রিসেপ্টর ব্লক করে, হিস্টামিন রিসেপ্টর ব্লক করে, ওয়েট গেইন বেশি করে। একটা মাত্র অ্যাডভান্টেজ টিসিএর আছে যেটা এসএসআরআই এর নাই, সেটা হলো যে লিবিডো। এসএসআরআই লিবিডোকে কমে, যেটা টিসিএর লিবিডোর উপর কোনো রোল নাই। তাহলে এই ডিফারেন্সগুলো আমরা যদি এভাবে বক্স করে কম্পারিজন করে পড়তে পারি, তাহলে এটা খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন, পরীক্ষা খুব ক্লাসিক কোশ্চেন। সেন্ট্রাল এক্সাইটেটরি মানে সিএনএস এক্সাইটেশনের মাধ্যমে মরফিনের কি কি ইফেক্ট হয়? সেন্ট্রাল এক্সাইটেটরি ইফেক্টস অফ মরফিন। তাহলে আমাদেরকে জানতে হবে যে তার মানে কিছু নিশ্চয়ই সেন্ট্রাল এক্সাইটেটরি ইফেক্ট আছে মরফিনের, কিছু সেন্ট্রাল ইনহিবিটরি ইফেক্ট আছে, কিছু সিডেটিভ ইফেক্ট আছে এবং কিছু টলারেন্স ইফেক্ট আছে মরফিনের। এই ইফেক্টগুলো কোনটার কারণে কি হয় এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা ইফেক্টগুলো দেখে নেই। দেখেন, সিএনএস ইফেক্টের সিলেক্টিভ ডিপ্রেশনের কারণে মরফিন কি কি কাজ করে? অ্যানালজেসিয়া করে, সিডেশন করে, রেসপিরেটরি ডিপ্রেশন করে, কাফ সাপ্রেশন করে, হিট রেগুলেশনটাকে ইনহিবিশন করে। আপনাদের কোশ্চেনটা ছিল এটার উপর যে সিলেক্টিভ স্টিমুলেশনের কারণে কোন কোন সিএনএস ইফেক্ট হয়। তাহলে মায়োসিস হয়, ভমিটিং নশিয়া হয়, হাইপারঅ্যাক্টিভ স্পাইনাল কর্ড রিফ্লেক্স এন্ড কনভার্সন। এই জিনিসগুলো স্টিমুলেশনের কারণে হয়। মুড চেঞ্জের কারণে ইউফোরিয়া, ডিসফোরিয়া হয়। ডিপেন্ডেন্সের কারণ হতে পারে মরফিনের ফিজিওলজিক্যাল আর সাইকোলজিক্যাল। তাহলে এই টোটাল জিনিসগুলো হলো যে মরফিনের সিএনএস ইফেক্ট। তাহলে এখন আমরা কোশ্চেনে ফেরত যাই, সিলেক্টিভ স্টিমুলেশনের কারণে মায়োসিস, ভমিটিং নশিয়া, কনভার্সন এগুলো হতে পারে। তাহলে এখানে যেগুলো আছে যে সিডেশন ফলস, ইমেসিস মানে ভমিটিং, তার মানে এটা ট্রু, মায়োসিস ট্রু, ডায়রিয়া না, কনস্টিপেশন, ইউফোরিয়া না। তাহলে এ ডি ই ফলস, বাকিগুলো ট্রু। এভাবে আমরা আনসারটা দেখাবো। তাহলে বুঝতেই পারতেছেন পরীক্ষায় আসলে কোশ্চেনগুলো আসে কিভাবে। আচ্ছা, নেক্সট পোরশন রেনাল ফিজিওলজি, ফার্মাকোলজি। এইসব জায়গা থেকে ড্রাগস এর ক্লাসিফিকেশন, তাদের মেকানিজম অফ অ্যাকশন, সাইড ইফেক্টস এন্ড অ্যাকশন অফ ডিফারেন্ট ডায়াবেটিক্স, স্পেশালি লুপ এন্ড থায়াজাইড ডায়াবেটিক্স। তাহলে এই লুপ এবং থায়াজাইড ডায়াবেটিক্স গুলো বেশি ইম্পর্টেন্ট, অসমোটিক এন্ড পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিক্স একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় ওভারঅল এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। লুপ ডায়াবেটিক্স এর সাইড ইফেক্ট কি, থায়াজাইড ডায়াবেটিক্স এর সাইড ইফেক্ট কি, পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিক্স এর সাইড ইফেক্ট কি? পরীক্ষার একদম খুব ক্লাসিক কোশ্চেন, খুবই ক্লাসিক কোশ্চেন। মাঝে মধ্যে দেখা যায় যে কে কোন চ্যানেলের উপর কাজ করে, এটাও পরীক্ষায় চলে আসে। তাহলে পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিক্স এর মধ্যে কে কে আছে, কোন কোনগুলোকে আমরা পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিক্স বলি, বা লুপ ডায়াবেটিক্স কে কে আছে, তাদের প্রত্যেকের নাম এভাবেও পরীক্ষায় কোশ্চেন চলে আসতে পারে। আচ্ছা, কার্ডিয়াক ফার্মাকোলজি, এটার মধ্যে নেই মেকানিজম অফ অ্যাকশন, সাইড ইফেক্ট অফ ড্রাগস ইউজড ইন হাইপারটেনশন, হার্ট ফেলিওর, অ্যারিথমিয়া, থ্রম্বোএম্বোলিজম। তাহলে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস, অ্যান্টি থ্রম্বোএম্বোলিক ড্রাগস, ড্রাগস ইউজড ইন হার্ট ফেলিওর, ড্রাগস ইউজড ইন হাইপারটেনশন, এগুলার ক্লাসিফিকেশন, মেকানিজম অফ অ্যাকশন এবং সাইড ইফেক্ট পরীক্ষার ক্লাসিক কোশ্চেন পরীক্ষায় আসে। এন্ডোক্রাইন ফার্মাকোলজির মধ্যে ইনসুলিনের ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, এগুলার ক্লাসিফিকেশন, মেকানিজম অফ অ্যাকশন, সাইড ইফেক্ট, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, এগুলার মেইনলি নামটা লাগে, মেকানিজম অফ অ্যাকশন বা সাইড ইফেক্ট তেমন একটা লাগে না, এবং এগুলো পরীক্ষার খুবই ক্লাসিক কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসবে। এন্ডোক্রাইন ফার্মাকোলজির এই জিনিসগুলো আমরা অবশ্যই পারি যাতে। দুই একটা কোশ্চেন অ্যাগেইন, কয়েকটা সিস্টেম পড়ার পরে দুই একটা কোশ্চেন দেখলে আমাদের একটু বেটার আইডিয়া হবে যে আসলে পরীক্ষায় কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে ড্রাগস কজিং পোস্টুরাল হাইপোটেনশন, পোস্টুরাল হাইপোটেনশন, তাহলে এইটার মধ্যে আমরা দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যেটাতে আইদার অটোনমিক প্রবলেম হয়ে গেছে অথবা ভেসোডাইলেটেশন হয়ে গেছে, কোন একটা ড্রাগ ভেসোডাইলেটেশন করছে। তাহলে এই দুইটার রিজন যদি আমরা মনে রাখি, তাহলে কোন কোন ড্রাগগুলো ভেসোডাইলেটর, কোন কোন ড্রাগগুলো অটোনমিক ফেলিওর করে, তাহলে ওই ড্রাগগুলো আলটিমেটলি পোস্টুরাল হাইপোটেনশন করবে। তাহলে আমরা দেখি ক্লাসিফিকেশনগুলো।
যে all vasodilators causes postural hypotension. Calcium channel blocker, minoxidil are one of them. আলফা ব্লকার করতে পারে প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, ফেনক্সিবেনজামিন, ক্লোরপ্রোমাজিন, টিসিএ মেডিকেশন যাদের অটোনমিক ব্লকেডের কারণে পোস্টুরাল হাইপোটেনশন করতে পারে। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে টিসিএ গুলা অটোনমিক ব্লকিং করে, অটোনমিক মানে আলফা 1 ব্লক করে, যার কারণে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, পোস্টুরাল হাইপোটেনশন হতে পারে। সেম ভাবে অ্যান্টিসাইকোট্রিক ড্রাগ ক্লোরপ্রোমাজিন এটা করতে পারে। জিটিএন আর ভেরি পোটেন্ট ভেসোডাইলেটর, তার মানে এরাও পোস্টুরাল হাইপোটেনশন করতে পারে। মরফিন, নিকোটিন এগুলো মিউরিসেপ্টর ব্লকের মাধ্যমে করতে পারে। তাহলে আমরা যদি বেসিক ধারণাটা আমাদের থাকে তাহলে ওভারঅল এগুলো আমরা খুব ইজিলি আনসার করতে পারবো। আচ্ছা, অ্যান্টিডায়াবেটিক ড্রাগস রিডিউসিং বডি ওয়েট। অ্যান্টিডায়াবেটিক ড্রাগ রিডিউসিং বডি ওয়েট, তাহলে কোন কোন অ্যান্টিডায়াবেটিক ড্রাগগুলো বডি ওয়েট রিডাকশন করে এটা আমরা দেখি। এটা ডেভিডসনে একটা খুব সুন্দর ছকের মাধ্যমে এই জিনিসগুলো দেওয়া আছে। সো যদি ছকটা আমরা পারি, এই জিনিসগুলো আমরা খুব ইজিলি পারবো। তাহলে এটাই হলো সেই ছক, ডাইরেক্ট ডেভিডসন থেকে কপি করা। সেটা হলো যে বডি ওয়েট। আমরা যদি দেখি যে বডি ওয়েট রিডাকশন করবে শুধুমাত্র দুই শ্রেণীর ড্রাগ, একটা হলো যে GLP-1 অ্যাগনিস্ট, আরেকটা হলো যে SGLT2 ইনহিবিটরস। তাহলে গ্লিফোজেন্স এন্ড GLP-1 অ্যাগনিস্ট এই দুইটা ড্রাগই শুধুমাত্র বডি ওয়েট কমায়, আর বাকি সবগুলা আইদার বডি ওয়েট টার উপর কোনো ধরনের রোল নাই অথবা বাড়ায়। তাহলে এই বক্সটা ওভারঅল যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে ইনসুলিন এবং ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। তাহলে এখানে আনসারগুলো রিডিউসিং বডি ওয়েট তাহলে কারা কারা হবে? SGLT2 এন্ড GLP-1 অ্যানালগস। তাহলে এগুলা ট্রু এন্ড ফলস এভাবেই পড়তে হবে, এভাবেই পারতে হবে। আচ্ছা, অ্যান্টিমাইক্রোবিয়ালস এর মধ্যে অ্যান্টিটিউবারকুলার ড্রাগগুলো সাইড ইফেক্ট খুবই কমন, বিশেষ করে কোন কোন ড্রাগগুলো হেপাটোটক্সিক, কোন কোন ড্রাগগুলো হেপাটোটক্সিক নয়, এগুলো পরীক্ষায় খুব কমনলি আসে। অ্যান্টিবায়োটিক্স এর মেকানিজম অফ অ্যাকশন, এখান থেকে একটা কোশ্চেন হবেই। একটা অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন, এটা কোনটা কি কি ক্লাসিফিকেশনের মাধ্যমে আসে, কোনটা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, কোনটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, কোনটা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, কোনটার আদার কোনো মেকানিজম ফাংশন আছে, এগুলা পরীক্ষার একদম ক্লাসিক কোশ্চেন, এখান থেকে পরীক্ষার কোশ্চেন হবেই। আচ্ছা, বিটা ল্যাকটাম রিং কোন কোন ড্রাগের আছে, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কারা কারা আছে, অ্যান্টিসিউডোমোনাস অ্যান্টিবায়োটিক কারা কারা আছে, এগুলো পরীক্ষার কমন স্টেম ফর বিভিন্ন সময় চলে আসে। সাইড ইফেক্ট অফ ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক্স, সাইড ইফেক্ট অফ ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক্স, পেনিসিলিন, সেফালোস্পোরিন, কুইনোলনস, ম্যাক্রোলাইডস, অ্যামিনোগ্লাইকোসাইড, এগুলোর কোনটা সাইড ইফেক্ট কি, এগুলো আমরা খুব ভালো মতো মনে রাখবো। এরপরে লাস্ট কিছু টপিকস আছে যে ইমিউনোসাপ্রেসেন্ট এন্ড অ্যান্টি কেমোথেরাপিউটিক ড্রাগ কারা কারা আছে, তাদের সাইড ইফেক্ট কি, ক্লাসিফিকেশন এন্ড দেয়ার সাইড ইফেক্ট, বিশেষ করে সাইক্লোস্পোরিন এন্ড সাইক্লোফসফামাইড এগুলার কমনলি আসে। এবং ড্রাগ ইনডিউসড ফাংশন, বিশেষ করে লুপাস, ড্রাগ ইনডিউসড লুপাস কে কে করে, ড্রাগ ইনডিউসড গ্যালাক্টোরিয়া কে কে করে, ড্রাগ ইনডিউসড হাইপারক্যালিমিয়া, ড্রাগ ইনডিউসড আর্টিকারিয়া, সিআর, জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া, লং কিউটি সিনড্রোম, গাইনোকোমাস্টিয়া, কোনটা কে কাজ করে, কোনটা কমপ্লিকেশন কি, কোন কোন ড্রাগগুলো এই ধরনের কমপ্লিকেশন করে, এটা পরীক্ষায় আমরা খুব ভালো মতো মনে রাখবো। এগুলা থেকে পরীক্ষায় কোশ্চেন হবেই। এই 58টা টপিকস থেকে মিনিমাম 2টা কোশ্চেন আপনারা পাবেনই পরীক্ষায়, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8টা টপিকস থেকে অ্যাকচুয়ালি আপনারা 2টা কোশ্চেন অবশ্যই পাবেন পরীক্ষায়। তাহলে এইগুলা যদি আমরা ক্লিন কাট 100% মুখস্থ রাখতে পারি তাহলে আমরা পরীক্ষায় ইজিলি এগুলা দাগায় আসতে পারবো এবং ভুল হওয়ার কোনো সুযোগ নাই।
তাহলে এই যে দেখেন যে ড্রাগ কজিং হাইপারক্যালেমিয়া, এটা পরীক্ষার ক্লাসিক কোশ্চেন। এটা আমরা একটা খুব সুন্দর নেমোনিক দিয়ে মনে রাখতে পারি, সেটা হলো যে সন্তোষ দেবী, স্পাইরোলেকটন, সাকসিনাইলকোলিন, এসি ইনহিবিটর, এআরবি অ্যামিলোরাইড, NSAIDs, ট্রাইমেথোপ্রিন্টল বিউটামাইড, বিটা ব্লকার্স, আদার, সালফোনামাইড, হেপারিন অ্যান্ড ডিঅক্সিন, এই ড্রাগগুলা হাইপারক্যালেমিয়া করে। তাহলে আপনি যদি সন্তোষ দেবী মুখস্থ রাখতে পারেন, নেমোনিকটা মনে থাকে, তাহলে আপনার পরীক্ষার হলে আসলে আনসার দেওয়া কোনো ব্যাপারই না। আপনারা খুব সুন্দর করে এখান থেকে নেমোনিকটা মনে করবেন, ওইখান থেকে জাস্ট এগুলা দাগায় ফেলবেন। সো এগুলো যদি আমরা দেখাতে পারি তাহলে পরীক্ষার হলে কেন মিস যাবে, কেন নাম্বার আমরা কম পাবো, কোনো সুযোগ নেই নাম্বার কম পাওয়ার। আচ্ছা, তাহলে থ্যাঙ্কস। আজকে আসলে এই সেশনটা আপনাদেরকে মেইনলি কিভাবে পড়তে হবে, কিভাবে আমরা পড়বো পরীক্ষার জন্য, এই জিনিসগুলোর উপরে আমাদের সেশনটা ছিল মেইনলি। এবং আপনাদেরকে এই কাজে সহায়তা করার জন্য আমরা আছি, সিনাপস মেডিকেল একাডেমি আছে। আমরা আপনাদের জন্য ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচ শুরু করছি ফর মার্চ 2022, এবং এটাদের মধ্যে 38টা আপনাদের ক্লাস হবে, স্পট এক্সাম হবে, ক্লাস টেস্ট হবে, রিভিউ এক্সাম হবে, ফ্যাকাল্টি ক্লাস হবে, সাবজেক্ট ফাইনাল, মক টেস্ট, মানে আপনাদের ওভারঅল এক জায়গাতেই আপনারা সবকিছু পাবেন। এবং আপনারা যদি 22 তারিখের আগে অ্যাডমিশন নেন সেক্ষেত্রে আপনাদের আবার ডিসকাউন্টও আছে কিছুটা। সো ওভারঅল আপনাদের সহজ সুবিধার্থে আপনারা যাতে এই রেসিডেন্সি এক্সামে আপনারা ভালো মতো পরীক্ষা দিতে পারেন এবং আপনাদের পছন্দসই সাবজেক্টটা পেতে পারেন, সেটার জন্যই আমাদের এই আয়োজন। আশা করি গত বছরের মতো, যেখানে আমাদের রেসিডেন্সির মোর দেন 50% স্টুডেন্ট আমাদের সিনাপস থেকে ছিল, এবছরও আমরা সেম ভাবে চেষ্টা করব, ইনশাআল্লাহ গত বছরের চেয়ে আরো বেশি চেষ্টা করব, যাতে আপনাদেরকে আমরা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারি। তাহলে আজকে এখানেই শেষ করছি। আশা করি আমার এই ক্লাসটা আপনাদের কিছুটা হলো ধারণা দিতে পারে যে ফার্মাকোলজিতে আমরা কিভাবে পড়বো, কিভাবে ইউজুয়ালি পরীক্ষার কোশ্চেনগুলো আসছে এবং ওগুলো আনসার করার জন্য আমরা কোন টিপস, ট্রিক্স এন্ড নেমোনিক্স গুলো মনে রাখবো। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমার এই ক্লাসে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম।